মাননীয় স্পিকার, এখন কোটা পদ্ধতি সম্পর্কে একটি কথা বলতে চাই। আমরা 2018 আগে আর যাচ্ছি না। 2018 সাল পর্যন্ত বাংলাদেশের চাকুরিতে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী নিয়োগের ক্ষেত্রে সবশুধু 56% কোটার মাধ্যমে নির্ধারণ করা হতো, আর শুধু 44% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিস্টেম করা হয়েছিল, যেখানে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী, 10% অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য, 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য, 1% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ছিল। 2018 সালে এটা নিয়ে একটা বড় আন্দোলন হয়। আন্দোলনে কিন্তু দাবি ছিল যে অন্য সবগুলি থাকুক, শুধু 30% মুক্তিযোদ্ধা কোটাটা যেন বাতিল করা হয়। তারা মনে করে যে মেধাবী ছাত্ররা এগিয়ে আসার সুযোগ খুব কম হচ্ছে, মেধাভিত্তিক সমাজ গঠন হচ্ছে না। একটা সভ্য সমাজ হলে মেধাভিত্তিক সমাজ হতে হবে। একটা উন্নত সমাজ যেটা সামনের দিকে অগ্রসর হয়, সেটাকে মেধাকে দাম দিতে হবে। মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব, কিন্তু তাদের বংশ পরস্পরে, তাদের নাতি নাতনি সবাইকে দিতে হবে। এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে, তারা এই সঙ্গে একমত হতে পারছেন না। তো কিন্তু 2018 সালে এই দাবির মুখে আমাদের সরকার থেকে ঘোষণা দেওয়া হয় যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য সবগুলি বাতিল। এটা কিন্তু দাবি ছিল না, দাবি ছিল শুধু মুক্তিযোদ্ধা বাতিল, বাকিগুলো থাকবে, এবং তৃতীয় চতুর্থ শ্রেণীতে পূর্বের নাই সকল কথা আছে। যাই হোক, এটা এইভাবেই সেটেল হয়ে গেছিল, সবাই ওইভাবে চলছে। এখন হঠাৎ করে দেখা গেল যে 2021 সালে একটা কেস হয়েছিল, যার রায় কয়েকদিন আগে, কোথাও 5ই জুন হয়েছে। সেখানে বলা হয়েছে যে ওই আগের কোটাটি বহাল থাকবে। এর ফলে ছাত্রদের মধ্যে আবার একটা সমস্যা সামনে আসছে, এবং তারা মনে করছে যে সরকার যদি এটা সঠিকভাবে অ্যাপিল না করে, এটা যদি বহাল হয়, তাহলে তারা এর সঙ্গে একমত হতে পারছেন না। তো আমি মনে করি যে আমার ব্যক্তিগত মত হলো, বীর মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জন্য চাকরির জন্য বিশেষ বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে, বৈষম্য মুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন, এই মূল উদ্দেশ্যকে ধ্বংস করে। যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বলে মনে করা যায় না। একথা আমরা, মাননীয় স্পিকার, একথা আমরা যেন ভুলে না যাই। ইতিহাস সাক্ষ্য দেয়, দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে জয়লাভের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে ও যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত ছিল, এখনো আছে। স্বাধীনতা যদি আমাদের মূল অর্জন সংবিধান, সেখানে সুযোগ সুবিধাদের ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, আমি এখানে আমাদের সংবিধানের, আমি যতটুকু, আমি অত বেশি জ্ঞানী লোক নই, এখানে অনেক জ্ঞানী আইনজ্ঞ আছেন, আমি সংবিধান সাধারণভাবে পড়ি। সেখানে আমি যেটা দেখেছি, এটা হলো যে 29-এ বলা আছে যে নিয়োগ লাভের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে, আর সরকারকে একটা দেওয়া হয়েছে রাইট, সেটা হলো কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, কাউকে কোনো জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না, কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। শুধু কিছু বলা আছে যে সরকারকে অথরিটি দেওয়া হচ্ছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের জন্য, অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন, সেই উদ্দেশ্য তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা যাবে। অনগ্রসর আমরা নিগোষ্ঠীকে দিতে পারি, সংখ্যালঘুদের দিতে পারি। অনগ্রসর যারা থাকেন, বা জেলা কোটাতের জন্য আমরা অনেকদিন থেকে আন্দোলন করেছি উত্তরবঙ্গের মানুষ, যে আমরা অনগ্রসর, সেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রজন্ম যারা থাকবেন, তারা সবাই অনগ্রসর, এটা আমি মানতে রাজি না। কাজে এই জিনিসটা, এবং এইটার ব্যাপারে সংবিধান পরিবর্তনের কিন্তু আবার আমি দেখলাম 7-এর ক্ষয় আছে। এই বিধানটিকে কিন্তু সংবিধান পরিবর্তন করার, এই সংবিধান এলাও করছে না। কাজে এই সংবিধানকে যদি মানতে হয়, তাহলে আমাদের মানতে হবে যে আপনি অনগ্রসর যারা নন, মুক্তিযোদ্ধা সবাই অনগ্রসর বা এরকম পিছিয়ে পড়া অবস্থানে নেই। কাজে তার বিষয়টি ওইভাবে দেখাটা আমি মনে করি সংবিধান সম্মত নয়। এটা আমার ব্যক্তিগত মত, আমি হয়তো আইনজ্ঞ নই। তবে এটা আমি আশা করব যে সরকার এই জিনিসটিকে যথাযথভাবে গ্রহণ করবেন, এবং যেহেতু সরকারি একটা সিদ্ধান্ত আগেই দেওয়া হয়েছে, সম্ভব যদি পরিবর্তন করতে হয়, যেগুলো আগে ছিল ওগুলো দিতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধার কোটাতে একেবারে এত বড় অংশ 30%। আর একটা বিষয় আমি ছাত্রদের কাছে যেটা দেখেছি, এটাও তাদের দাবিটা আমি মনে করি রিজনেবল, রেশনাল। সেটা হলো যে যদি অন্য কোনো জায়গা থেকে না আসে, তাহলে মুক্তিযোদ্ধার কোটা থেকে এটা দিতে হবে। কেন? মেধা থেকে দিতে পারেন। মেধা তো আমাদের প্রথম দরকার, মেধা, তারপরে তো অন্য কিছু। দেশকে সামনে এগিয়ে যেতে হবে, সামনের বিশ্ব তো আমাদের এই সেন্টিমেন্টের উপর থাকবে না, আমাদের কম্পিটিশন করতে হবে, সারা বিশ্বের সঙ্গে আমাদের প্রতিযোগিতায় যেতে হবে। সেখানে মেধাকে যদি আমি প্রাধান্য না দিই, তাহলে আমি প্রতিযোগিতা করবো কিসের বেশি? তো সেই কারণে আমি মনে করি সরকারকে আমরা অনুরোধ থাকবো যে এই বিষয়টি যেন তারা আইন, যেটা কেস হয়েছে, এটা যেন যেটা অ্যাপিল হবে, এবং আমরা আশা করব এই অ্যাপিলের মাধ্যমে কিছু একটা সুফল আসবে। বাংলাদেশের মানুষরা দীর্ঘদিন থেকে, এই 1000 বছর থেকে সংগ্রাম করে আসছে একটা, সেই সংগ্রামটা ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম।
আমাদেরকে বৈষম্য করা হয়, আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করে ব্রিটিশরা বৈষম্য সৃষ্টি করে কিছু লোককে সুবিধা দিয়ে মেজরিটি লোককে, সিংহভাগ লোককে অত্যাচার করেছে, অত্যাচার, নিপীড়ন এবং শোষণ করেছে ব্রিটিশরা। এর থেকে বাঙালি এর থেকে মুক্তি পাইতে পাওয়ার জন্য বাঙালি আন্দোলন করেছে। বাঙালিরা পাকিস্তান সৃষ্টিতে বড় একটা ভূমিকা রেখেছে, কেন তারা জানতো যে ব্রিটিশরা যেমন ডিভাইড অ্যান্ড রুল করে, আমরা থেকে বাঁচতে হলে ব্রিটিশদেরকে এই দেশ থেকে বিদায় দিতে হবে, বৈষম্য থেকে মুক্তি নিতে হবে। বৈষম্যের সঙ্গে আসে অত্যাচার, নিপীড়ন, অনাচার, সেগুলো থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চেয়েছিল। সেই জন্যই বাংলাদেশের মানুষ পাকিস্তান আন্দোলনে পাকিস্তানকে সমর্থন করেছিল। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল সেখানে এসে পাকিস্তানিরা সেই ডিভাইড অ্যান্ড রুল, পাকিস্তানের মধ্যে আমাদেরকে ডিভাইড করে আমাদেরকে নিম্ন গোত্রে নামিয়ে দেওয়া হলো, তাদের কিছু লাঠিয়াল বাহিনী তৈরি করা হলো, প্রশাসনকে নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে অত্যাচার, নির্যাতন এবং আমাদেরকে দারিদ্র্যের সীমার নিচে সবসময় থাকতে বাধ্য করা হলো। তখন বাঙালি স্বাধীনতার জন্য প্রথমে চাইল সাহিত্য শাসন, তারপর স্বাধীনতার জন্য সংগ্রাম করল। সেই স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের মানুষের জয় হল, বাংলাদেশের মানুষ বিজয় অর্জন করল রক্তের মাধ্যমে। কিন্তু এই ডিভাইড অ্যান্ড রুল, বর্তমান আওয়ামী লীগ এসে আবার ডিভাইড অ্যান্ড রুল শুরু করে দিয়েছে। ডিভাইড অ্যান্ড রুল, তারা সমাজকে বিভক্ত করেছে। তারা সমাজকে বিভক্ত করেছে একটা শাসক শ্রেণী, তারা এই দেশকে তাদের ব্যক্তিগত এবং পারিবারিক সম্পত্তি মনে করে। তারা আইনের ঊর্ধ্বে শুধু নয়, তারা নিজের পছন্দ মতো আইন তৈরি করে এবং নিজের পছন্দ মতো সেগুলোকে প্রয়োগের ব্যবস্থা করে সাধারণ জনগণের উপর। সেই আইনকে তারা বাস্তবায়ন করে নিজেদের স্বার্থে। এই শাসক শ্রেণী আর একটা ডিভিশন করেছে, তারা হলো পিওর আওয়ামী লীগ। সেগুলো এটাকে যদি প্রথম থেকে যদি আপনার কোনো শ্রেণীগত না রাখেন, এরা শাসক, এরা অ্যাবক, তাহলে এগুলো ফার্স্ট ক্লাস সিটিজেন হলো পিওর আওয়ামী লীগ এবং তাদের লাঠিয়াল বাহিনী, অনুগত লাঠিয়াল বাহিনী, অনুগত প্রশাসন, অনুগত আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে লোক ঢুকাতে দরকার, সেখানে তাদের অনুগত মানুষ দরকার। এই যে ব্রিটিশদের মতো যাদেরকে দেলিয়ে দিয়ে সাধারণ জনগণকে শোষণ এবং নিপীড়ন, নির্যাতন করবে, এই বৈষম্য সৃষ্টি করার জন্য, এটাকে কার্যকরী করার জন্য তাদের একটা প্রশাসন দরকার। আর দ্বিতীয় শ্রেণী হলো ইম্পিওর আওয়ামী লীগ। আওয়ামী লীগের মধ্যে এখন দুইটা ভাগ হচ্ছে না, তাদের সংগঠিত প্রশাসন, এটা হলো গাজাল আওয়ামী লীগ। এইটা হলো একটা ক্লাস, আর তার নিচে যেটা থার্ড ক্লাস সিটিজেন। এটার মধ্যে আমরা সবাই আছি থার্ড ক্লাস সিটিজেন। বাংলাদেশের মধ্যে আমাদের কোনো অধিকার নেই, আমাদের ছেলেমেয়ের কোনো চাকরি পাওয়ার দরকার নেই, ব্যবসা বাণিজ্যের দরকার নেই, আমরা বেঁচে থাকার কোনো দরকার নাই। শুধু সাফ করতে হবে শাসক শ্রেণীকে এবং এক নম্বর যারা সিটিজেন, প্রথম শ্রেণীর সিটিজেন এবং দ্বিতীয় শ্রেণীর সিটিজেনকে সার্ভ করতে হবে। এই সার্ভিসের জন্য যে প্রশাসনিক ক্যাডার দরকার, অত্যন্ত অনুগত প্রশাসনিক ক্যাডার দরকার। সেই অনুগত বলে অনুপযুক্ত মানুষকে যে কোনো মাপকাঠিতে নিয়ে তাদেরকে সেখানে বসিয়ে দিলে তারা সেই কাজটি করতে পারবে। তাদের জন্য একটা দরকার আছে এবং এইটার জন্যই কোনো অ্যাসিস্ট্যান্ট করা হয়েছিল। এখন যদি যেহেতু এটাকে বাধাগ্রস্ত হয়েছে, মানুষ জনগণ ঢুকে দাঁড়িয়েছে এবং সংবিধান সম্মত নয়, সংবিধান পরিবর্তনের বা সংশোধনের কোনো উপায় নেই, সংবিধানে সেই রকম ব্যবস্থা রাখা হয়নি। কাজেই এখন মামলা চলে গেছে। অনেকেই আশঙ্কা করছেন এখন আইন নিয়ন্ত্রণ, আইনের বাস্তবায়ন নিয়ন্ত্রণ কিভাবে হয় সেটি দেখার অপেক্ষা আমরা আছি। অনেকে এই ব্যাপারে আশঙ্কা করছে। আমি আশাবাদী হতে চাই, আমি মনে করতে চাই যে আমাদের দেশের মানুষ এখনো বিবেকশীল, এখনো এই জিনিসগুলিকে দেখবে। আর যারা আন্দোলন করছে তাদেরকে আমি বলতে চাই, বাংলাদেশের এই বিভাজনের বিরুদ্ধে, এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে আমাদের জাতীয় শহীদ মিনার সমস্ত এইরকম বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামের আত্মাহতির প্রতীক। এবং বর্তমানে আওয়ামী লীগ সরকার প্রভাবনা করছে, ঘরে ঘরে শহীদ মিনার করছে। ওই শহীদ মিনারে দাঁড়িয়ে বলে বৈষম্যের মুক্তি চাই আমরা আওয়ামী লীগের এই বৈষম্য মানি না। ওই বৈষম্যের কাছে ওই শহীদ মিনারে দাঁড়িয়ে আন্দোলনে করছে, ওইটাই সব শহীদ মিনার, ওইটাই হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধের শহীদ। বৈষম্যের বিরুদ্ধে আত্মত্যাগের প্রতিষ্ঠিত প্রতীক
আর আমাদের জাতীয় শীর্ষ হল বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক নিজস্ব জনগণের নিজস্ব দেশ গড়ার প্রত্যয়। সেখানে গিয়ে শপথ নেন আমরা নিজেদের একটি দেশ চাই যেখানে বৈষম্য থাকবে না, যেখানে মানুষের ভেদাভেদ থাকবে না, সেখানে মেধার ভিত্তিতে সরকারি হবে, উপযুক্ততার ভিত্তিতে আমাদের দেশ পরিচালিত হবে এবং উপযুক্ততার ভিত্তিতে দেশটা সামনে এগিয়ে যাবে। আমরা এই ইংরেজদের মতো এখানকার শাসক শ্রেণীর পেট ভরার জন্য, তাদের অন্যায় অভিযানকে মানার জন্য আমরা কোন রকম সাহায্য দেব না। একটা আস্থাহীনতার পরিবেশ দেশে বিরাজ করছে এবং সেটা কোটা আন্দোলনই বলি বা পেনশনের কথাই বলি, এই দুটোতেই একই জিনিস। সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না বিভিন্নভাবে বিভিন্ন কারণে, এবং সেগুলোর মধ্যে যুক্তিসঙ্গত কারণও থাকে। যেমন কোটার বিষয়টি যখন সরকার বাতিল করলো, সরকার এখানে বিবাদী হলো, তার বিরুদ্ধে একজন কেস করলো, সে হলো বাদী 21 সালে। এখন এসে হঠাৎ করে 24 সালে রায় হলো, এবং সেই রায়ের আমি যতটুকু বিভিন্ন জায়গায় আলাপ করেছি, নিজে যতটুকু বুঝি, সরকার পক্ষ বাদী হয়ে উপস্থিত হলে এই রায়ের কখনোই সরকারের বিরুদ্ধে হওয়ার কথা ছিল না। এটা অনেকেরই ধারণা, বড় বড় বিশেষজ্ঞদের সঙ্গে আমি আলাপ করেছি। তার মানে মানুষের মধ্যে একটা সন্দেহ বা শঙ্কা সৃষ্টি হয়েছে যে সরকার বাদী হিসাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বিবাদী হিসাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাদীকে সমর্থন দিয়েছেন কিনা, বা এই কোটা পুনর্বহালের সরকারের সায় আছে কিনা। এবং এই বিষয়টি পরবর্তীকালে যখন আবার একই কারণে যখন দেখা গেল যে সুপ্রিম কোর্টে গিয়ে ওই রায়টিকে স্থগিত করা হলো না, ওটা রাখা হলো, যদিও এটাও স্বাভাবিক, যে কোনো আইনি প্রক্রিয়া এটা হতে পারে, হয় অনেক সময় হয়, তথাপি মানুষের মধ্যে একটা আশঙ্কা হলো যে এটাকে ঝুলিয়ে দেওয়া হলো কিনা, মানে রায়টা বহাল রাখা হলো, সুপ্রিম কোর্ট সময় নিয়ে এটাকে দীর্ঘ দিন পর্যন্ত ঝুলিয়ে ইতিমধ্যে এই কোটার মাধ্যমে নিজস্ব লোকজনকে, যেটা কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের এগুলো তেমন নয়, এটা সাধারণ মানুষের ধারণা বা স্টুডেন্টদের কাছে আমি যা শুনেছি, এটা বিভিন্নভাবে বিভিন্ন লোককে মুক্তিযোদ্ধার নাম বলে বা না বলে তাদের আত্মীয়স্বজন সহ নিজস্ব লোক একেবারে যারা অন্ধভাবে আনুগত্য করবে বর্তমান সরকারের লাঠিয়াল বাহিনী হোক বা যেভাবে প্রশাসনে, সেই ধরনের মানুষকে নিয়ে আসার জন্য, সামনে নিয়ে আসার জন্য এই কোটা সিস্টেমটাকে ব্যবহার করা হচ্ছে। এবং সেখানে এই ধরনের সিস্টেমটা আবার চালু হতে পারে। এটা সেই কারণেই প্রশ্নটা হলো যে এই জন্যই ছাত্ররা এখনও আন্দোলন করে যাচ্ছে যে সরকার যেন সত্যিকার অর্থে এই চাপের মুখে হোক আর যেভাবে হোক, যেন তাদের কথাগুলো সঠিকভাবে শোনার অর্থ হলো তারা যেন সঠিকভাবে তাদের বক্তব্যগুলো মামলার সময় দিয়ে দেয়। কেননা মামলায় যদি এখন বিবাদী যদি বাদীকে চ্যালেঞ্জ না করে বা এমনভাবে করে যে বাদী সত্য বা ঠিক, তাহলে তো সেই মামলায় জেতার সম্ভাবনা থাকে না। বর্তমান সরকার এটা অতীতে আরও কিছু কিছু কেসে করেছে, বিভিন্নভাবে এই ধরনের একটি আশঙ্কা জনগণের মধ্যে আছে। আর একই কথা আমি সংসদেও এটা বলেছি, যেমন পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে, আমি এটা সংসদে বলেছি, আমাদের দেশের যে অর্থ সরকার যে অর্থ রাজস্ব থেকে আয় করে, সেই অর্থ দিয়ে কোনো প্রজেক্ট করতে পারে না। কাজে নিজস্ব অর্থ বলতে যদি শুধু আমাদের রাজস্ব আয় হয়, একটি প্রজেক্টও আমাদের নিজস্ব প্রজেক্ট অর্থায়নে হয় না। যেগুলো প্রজেক্ট হচ্ছে সবগুলো আমরা দেশি এবং বিদেশি ঋণে করি। পদ্মা সেতুর ব্যাপারে যেটা হয়েছে সেটা হলো সরাসরি ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দিতে চেয়েছিল একটি খুব সুবিধাজনক শর্তে, আমরা সেটা না নিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা অনেক অসুবিধাজনক শর্তে সরকার অনেক ঋণ করেছে বিদেশ থেকে, অনেক বেশি পার্সেন্টেজ, 6%, 10% এক একজন এক এক কথা বলে, সেই টাকার থেকে পদ্মা সেতুকে টাকা দিয়ে অর্থায়ন করা আছে। নাহলে পদ্মা সেতুর এখন কিস্তি দিচ্ছে কেন? যদি ঋণই না হয় নিজের, কিস্তি দেবেন কেন, সুদ দেবেন কেন? তো সরকার তাকে ধার দিয়েছে। সরকারের এই টাকাটা সরকার মানুষের থেকে, অন্যান্য দেশ থেকে, বিদেশ থেকে নিয়ে এসছে না। সেখানে ওয়ার্ল্ড ব্যাংকও আছে, সেখানে অন্য সমস্ত সংস্থাও আছে। কাজে ওয়ার্ল্ড ব্যাংকে একেবারে ধাক্কা দিয়ে ছড়িয়ে দিয়েছি, সেটাও ঠিক নয়। এগুলো কতগুলো আমাদের দেশের মানুষকে বিভিন্নভাবে এক একটা কথা বলে, এক একটা নাটক করে আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি মনে করি মুক্তিযুদ্ধ করা সম্পূর্ণ বাতিল করা উচিত। আর অন্য যে কথা নারী কোটার কিছু রাখতে পারে, তবে সেগুলো সম্পর্কে কিছু গাইডলাইন দেওয়া উচিত। সব নারী পশ্চাৎপদ নয়, আবার প্রতিবন্ধীদের জন্য কোটা থাকা উচিত। আর আরেকটা হলো তোমার নারী প্রতিবন্ধী, আর একটা হলো ডিস্ট্রিক্টের জন্য কোটা যদি দিতে হয়, সেগুলো আমার মনে হয় পুনর্বিবেচনা করা উচিত, আবার সার্ভে করা উচিত, একটা কমিশন করে এটা করা উচিত। তার আগে পর্যন্ত আমি মনে করি প্রতিবন্ধী বা আর নারী, এটা দুটো ছাড়া বাকি কোটাগুলো এখন এইভাবে ডিস্ট্রিক্ট কোটা আরও
রিকনসিডার করা উচিত, কোন সময় কোন ধরনের লোককে দিতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন একটা কমিশন করে এগুলো ঠিক করতে পারে। মুক্তিযুদ্ধের কথা দেওয়ার কোনো জাস্টিফিকেশন আমি মনে করি নেই বর্তমান প্রেক্ষাপটে, মোটেই আমি এটা দেখি না। মুক্তিযোদ্ধার সন্তান তারা মুক্তিযোদ্ধা নয়, আর মুক্তিযোদ্ধার সন্তানের বাবারাও যে মুক্তিযোদ্ধা এটা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি আছে, সবাই তাও নাও হইতে পারে। কাজে এগুলো নিয়ে প্রশ্ন যখন দেখা দিয়েছে, এগুলোর মধ্যে আরো সামনে আরো বড় ধরনের সংঘর্ষ সৃষ্টি করে দেশকে বেশিভাবে বিভাজিত করা কোনো অর্থ হতে পারে না। মেধার ভিত্তিতে সবাই থাকবে, যে ভালো করতে পারবে সেই এগিয়ে যাবে। আমি যদি কোনো ভালো কাজ করি আমাকে একটা প্রাইজ, পুরস্কার, একটা খেতাব, অনেক কিছু দেওয়া যেতে পারে। আমার নাতিপুতিকে দেওয়া এগুলো হলো দেশকে বিভাজন করার, চিরস্থায়ী একটা বিভাজন করার একটা অপকৌশল মাত্র। এটা দেশের জন্য মঙ্গলজনক আমি কখনোই মনে করি না। আমি মনে করি যত দ্রুত সম্ভব দাবি দাওয়াগুলো মেনে নেওয়া উচিত। দাবিগুলো যৌক্তিক, এবং সেটা যারা বলছে এটা যদি যারা গণভোটও করতে চান করতে পারেন। আমার ধারণা 90% বেশি মানুষ এর পক্ষে সমর্থন দেবেন। এবং না করায় এদিক ওদিক করা, কোর্টে দেওয়া, কোর্টে গিয়ে একবার বলা হলো যে না আগে একটা হাইকোর্টের অর্ডারটাই থাকবে, আবার 2 দিন পরে শোনা গেল নাই। এইসব সাধারণ মানুষ তো এইসব এত জটিলতা বুঝে না। তারা বুঝে যে সরকার আমাদের সঙ্গে সঠিকভাবে মানে কি বলে আন্তরিকভাবে কাজ করছেন না, অথবা আমাদেরকে সমর্থন করছেন না, বা আমাদের দাবি দেওয়ার বিপক্ষে অবস্থান। সেটা হলো সাধারণ মানুষের ধারণা। এবং এটার থেকে এখন জোর করে তো আমি বিশ্বাসযোগ্যতা আদায় করতে পারবো না, আনটিল আনলেস আই ডু সামথিং। সরকারের কোনো কাজের উপর যদি সরকার মানুষের সন্তুষ্ট হয় যে না সরকার যেটা বলছে আমরা বিশ্বাস করতে পারি, বিভিন্ন দেশে এটা আছে। আমাদের দেশে বর্তমান সরকারের উপর এই বিশ্বাসটা সাধারণ মানুষের নেই। এটা হলো বাস্তবতা। বর্তমান সরকার একটা সুবিধাভোগী এবং সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করেছে তাদেরকে সার্ভ করার জন্য, এবং সাধারণ জনগণের সঙ্গে তাদেরকে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, দুর্নীতি করতে দেওয়া হয়েছে, দুর্নীতির অর্থ বিদেশে পাচার করতে দেওয়া হয়েছে, দুর্নীতির অর্থ দেশে এসে ব্যবহার করতে দেওয়ার জন্য আইন করা হয়েছে। এই সমস্ত সব করেছে সরকার দুর্নীতিবাজদেরকে সুযোগ সুবিধা দিয়ে একটা শক্তিশালী গ্রুপ তৈরি করার জন্য। এখন যে কোনো কারণে হোক তাদের বিরুদ্ধে নানান কথা শোনা যাচ্ছে। তবে আমি এখনো মনে করি সরকার যদি কন্টিনিউ করে, এখনো আমার বিশ্বাস বা আমার আশঙ্কা যে এগুলো কারো কিছু হবে না। এ থেকে পার করে দেওয়া হবে বিভিন্নভাবে। আবার 2-4 দিন পরে আমরা অন্য কিছু নিয়ে লাফালাফি করা শুরু করবো, এনারা এসে আবার বহাল তবিতে গাড়ি বাড়ি হাঁকিয়ে চলতে থাকবে। এটা অতীতে আমরা দেখেছি, এবং বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া অথবা তাদেরকে যে কোনোভাবে দুর্নীতি তো আজকের যেটা দেখতেছি আমরা, সেটা তো আজকেই সৃষ্টি হয়নি, এটা সৃষ্টি হয়েছে আরো 10-15 বছর আগের থেকে। এবং তখন থেকে আমরা এটাকে কি করেছি? আমরা কিছু করিনি। আমরা কি জানতাম না? নিশ্চয়ই জানতাম। এটা সবাই বলতে পারবে না। যদি না জানেন তাহলে তো আপনার দেশ চালানোর জন্য উপযুক্তই নয়। যেগুলো কাজ হচ্ছে, যে লেভেলের লোকরা করছে, তারা যেটা করে যদি পার পেয়ে যায়, তাহলে আপনি দেশ কি চালাচ্ছেন? আমার দেশ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, আর আপনি দেশ চালাচ্ছেন জানবেন না। এটা তো আপনার জন্য কখনোই আমরা গ্রহণ করতে পারি না। কোটার বিষয় থাকবে কি না তা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, এটি হাইকোর্টের এখতিয়ারে পড়ে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ বিষয়টি হাইকোর্টে কিভাবে গেল তা সন্দেহজনক বলেও মন্তব্য করেছেন তিনি। বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেছেন তিনি। জি এম কাদের বলেন, কোটার বিষয়টি হাইকোর্টে নেওয়া সন্দেহজনক। কোটার বিষয়টি থাকবে কি থাকবে না, কোটা হবে কি হবে না, কখন হবে, কতটুকু হবে, এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং বাস্তবায়িত হবে প্রশাসনের মাধ্যমে, ঠিক কিনা? এটা আমি হাইকোর্টে যাই কেন? এটাকে হাইকোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে? হাইকোর্টে নিলাম কেন? কে নিল? জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি, কারফিউ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে। বলা যায় যে কারো কোনো নিরাপত্তা নেই, কে কোথায় কিভাবে আক্রান্ত হবে, কার দ্বারা আক্রান্ত হবে বোঝা যাচ্ছে না। তো এটার থেকে এখন সর্বশক্তি নিয়োগ করার চেষ্টা করছে সরকার। প্রথমে নিজস্ব বাহিনী, তারপরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ, র্যাব, এরপরে আসলো বিজিবি। এখন হাতে আছে শুধু একটি জিনিস, সেনাবাহিনী, তাকে ব্যবহার করা হচ্ছে। তো সেনাবাহিনী ব্যবহার করে আশা করি, এবং আমরা সবাই তাকিয়েছি দেখার জন্য কি হয়। সিচুয়েশনটা যদি একটা স্বাভাবিকত্বে আসে তাহলে সামনের দিকে হয়তো কিছু একটা করা যেতে পারে। আর যদি তারপরেও নিয়ন্ত্রণে না আসে তাহলে কি হবে সেটা একেবারেই অনিশ্চিত। এবং আমার কাছে এই ধরনের অনিশ্চয়তাটা মানুষকে ভীতির জন্ম দেয়, একটা ভয়াবহ সিচুয়েশন সৃষ্টি হতে পারে। আইন শৃঙ্খলা ভেঙে পড়লে মানে যেটা বলা যায় যে আমাদের ফরাসি বিপ্লবের সময় বাস্তিল দুর্গের পতন,
এবং তারপরে যেটা হয়েছে, মানুষের কারো কোনো কন্ট্রোল থাকে না। গিলোটিন আবিষ্কার করে যারা মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল, সেই লোক আবিষ্কারকে পরে গিলোটিনের মাথা দিতে হয়েছে। কোনো নিয়ম কানুন কিছু থাকে না, ন্যায় অন্যায় তেমন কিছু একটা থাকে না তখন। তো আমরা ওই ধরনের পরিস্থিতিকে যাচ্ছি কিনা আমি জানি না। আমি এটা শুধু আমার উদ্বেগের কথা বললাম, যে এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, একেবারে সেনাবাহিনী নামানোর পরেও বিভিন্ন জায়গায় এখনও বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে। অনেক জায়গায় নিয়ন্ত্রণ করতে পারছেন না সরকার। তো এটার একটা বড় সমস্যাটা সৃষ্টি করা হয়েছে একেবারে হাতে ধরে, কিছুটা দাম্ভিকতা অথবা নিজের জেদের বশবর্তী হয়ে। হঠাৎ করে কোটা ব্যবস্থা, যেটার বিরুদ্ধে সব দেশের সব মানুষ একত্রিত হয়েছিল এবং সরকার মেনে নিয়েছিল, সেটাকে পুনর্বহাল করার জন্য হাইকোর্টের একটা রায় আসলো, এবং সেই রায়টার পরবর্তীতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহলের বক্তব্য, বিবৃতি, কার্যক্রম এবং তাদের পরবর্তীকালে যে ছাত্র সংগঠনের যে সন্ত্রাসী কাজ, সবগুলো মিলিয়ে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে এটাকে আবার পুনর্বহালের জন্য সরকার উদ্গ্রীব, এবং এটাতে সরকারের একটা কিছুটা ইন্ধন আছে। এটা সাধারণ মানুষের মধ্যে একটা এই ধরনের ধারণা সৃষ্টি হলো। তার থেকে যে এমনিতেই মানুষের বিভিন্নভাবে কিন্তু বিক্ষুব্ধ ছিল, দীর্ঘদিন থেকে মানুষের বৈষম্যের শিকার, বঞ্চনা, অন্যায়, অত্যাচারের শিকার, সারা দেশময় মানে একেবারে করাপশনে ভেসে গেছে, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থা, কোনো দিকে কোনো নিয়মকানুন কাজ করছে না। একটি শ্রেণীর মানুষ মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশে বিদেশে পাচার করছে, রাখার জায়গা নেই। দেশের বেশিরভাগ মানুষ না খেয়ে থাকে, কোনো ক্রমে বাঁচার সুযোগ পায় না। তরুণ সমাজ চাকরির সুযোগ পাচ্ছে না, তাদের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। লেখাপড়া ভালো হচ্ছে না, লেখাপড়া করার সুযোগ নাই। লেখাপড়া যেটা হচ্ছে কোয়ালিটি লেখাপড়া হচ্ছে না, তাও হচ্ছে সেটাতে চাকরি হচ্ছে না, দেশে হচ্ছে না। ঘর বাড়ি বিক্রি করে তারা বাবা মার সব কিছু শেষ করে তারা বিদেশে পাড়ি জমাচ্ছে, একেবারে ছোটোখাটো একটা আনস্কিল লেবার করার জন্য, ড্রাইভার হওয়ার জন্য, বাবুর্চি হওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি পাস করা ছেলেরা যেতে চাচ্ছে, এবং তারা যাওয়ার সময় লিগ্যাল এবং ইললিগ্যাল এবং একেবারে মরুভূমি পাড়ি দিয়ে যাচ্ছে, তারা সাগর পাড়ি দিচ্ছে একটা ডিঙ্গি নৌকায় করে। এইভাবে তারা জঙ্গলে দিয়ে ভিতরে যাচ্ছে, বিভিন্ন জায়গায় প্রাণ হারাচ্ছে, ডিসপ্যারেট হয়ে গেছে। এই জনগোষ্ঠী যখন তাদের সামনে এটা এই যে পুঞ্জীবিত ক্ষোভ, এটা একটা আমি ধারণা করি সমুদ্রে ভাসমান একটা পাহাড়ের মতো, বরফের পাহাড়, যেটা সামান্য কিছু দেখা যায়। তো ওই সামান্য কিছুটা হলো ওই কোটার অংশটা আমরা দেখেছি, এবং এখানেই শেষ পর্যন্ত এসে এখানেই ট্রিগারটা মানে অন হয়েছে, এখানেই সুইচটা অন হয়েছে, এবং এরপর থেকেই আস্তে আস্তে সমস্ত বিক্ষুব্ধ মানুষ এক হয়ে গেছে যে এটার উপরে বেসিস করে যে সরকার এটাকে করলো, আবার এটাকে যেভাবে দমন নিপীড়ন করতে চাচ্ছেন, এটার পক্ষে যেভাবে দাঁড়াচ্ছেন এবং যেভাবে দাম্ভিকতা নিয়ে এগিয়ে যাচ্ছেন, মানুষের কাছে ভালো লাগেনি। তারা প্রতিবাদ করলো, এবং প্রতিবাদের ভাষা, তাদের ভাষাটাকে একেবারে অহিংস প্রতিবাদকে যেভাবে সহিংসতার সঙ্গে একের পর এক মোকাবেলা করা হলো, তখন মানুষে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে এরকম মনে করলো। জাতীয় পার্টির যৌথ সভার সিদ্ধান্ত, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছিল পশ্চিম পাকিস্তানিদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে। স্বাধীনতার পর দেশের মানুষ ভেবেছিল শোষণ ও বৈষম্য মুক্ত একটি দেশ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। কোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক ও অধিকার আদায়ের আন্দোলন হলেও এটি আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ আন্দোলন ছিল না। এক পর্যায়ে এটি ছাত্র জনতার আন্দোলনের রূপ নিয়েছে। দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, গণতন্ত্রহীনতায় মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছিল। শিক্ষার্থীদের অহিংস আন্দোলনের উপর অত্যাচার শুরুর পর থেকে তাদের রক্ষা করার জন্য জনগণও তাদের সাথে নেমে পড়ে। ছাত্রদের উপর নিষ্ঠুর নির্যাতন, অসংখ্য ছাত্রকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে তার চেয়ে অনেক বেশি। এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন আমরা অতীতে দেখিনি। এমন বর্বর ও নিপীড়নমূলক হত্যাকাণ্ড জাতি কখনো প্রত্যক্ষ করেনি, যার কারণে এই আন্দোলনে স্কুল ছাত্র থেকে শুরু করে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ করতে দেখা যায়। যৌথ সভার সিদ্ধান্ত সমূহ ভালো করে শোনো। 1. জাতীয় পার্টির এই যৌথ সভা সর্বসম্মতভাবে ছাত্রদের অধিকার আদায়ের বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জ্ঞাপন করছে। সেই সাথে চলমান অহিংস ছাত্র আন্দোলনের প্রতি জাতীয় পার্টির সমর্থন অব্যাহত থাকবে। 2. সভায় ছাত্রদের অহিংস আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবি শক্তি প্রয়োগের মাধ্যমে দমনের প্রক্রিয়াকে তীব্র নিন্দা জানানো হয়। সভায় ছাত্র আন্দোলনে নিহত শহীদদের মামলায় এজাহারকৃত প্রকৃত মৃত্যুর কারণ না দিয়ে মিথ্যা এজাহার দাখিলের নিন্দা জানানো হয়। নিহত ছাত্রছাত্রীরা বীর মুক্তি সেনানী হিসেবে আখ্যায়িত হবে এবং প্রকৃত শহীদদের তালিকা প্রকাশ করার জন্য একটি নিরপেক্ষ কমিশন গঠন করার হোক দাবি জানাচ্ছি।
সভায় ছাত্র হত্যার সাথে জড়িত সকল সরকারি কর্মকর্তা উস্কানিদাতাকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 7 নম্বর, সভা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হয়রানি নির্যাতন না করার আহ্বান জানানো হয়। ছাত্রদের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করার আহ্বান জানানো এবং কোটা বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতারকৃত সকল ছাত্র নেতৃবৃন্দকে অনতিবিলম্বে মুক্তির দাবি করা হয়। জাতীয় পার্টির এই সভা ছাত্র আন্দোলনে নিহতের পরিবার পরিজনকে সম্মানজনক ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার দাবি করছে। এই সভা অনতিবিলম্বে দেশের ইন্টারনেট সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহ খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছে। এই সভা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলায় উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে কেপিআই ভুক্ত স্থাপনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা প্রদানের দায়িত্ব সরকারের। সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এই দায় সরকার এড়াতে পারে না। সভা মনে করে অনতিবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। সেই সাথে প্রকৃত ছাত্রদের হল প্রশাসনের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা হলো আমাদের আজকের সিদ্ধান্ত। আমরা সবাই একমত আছো? নিরাপত্তা হেফাজতের নামে আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি দাবি করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে দেয়া এক বিবৃতিতে এই দাবি জানান তিনি। জিএম কাদের বলেন, দিনের পর দিন সাধারণ ছাত্রদের নিরাপত্তার নামে আটক রাখা আইনসম্মত নয়। দেশের সব ক্ষমতার মালিক জনগণ উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে সমালোচনা বা প্রতিবাদ করার অধিকার প্রতিটি নাগরিকের আছে। অহিংস প্রতিবাদ রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচনা করা বা সেই দৃষ্টিভঙ্গি থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সহিংসভাবে মোকাবেলা করার অধিকার সরকারের নেই। গ্রেফতার বাণিজ্য চলছে উল্লেখ করে জিএম কাদের আরও বলেন, সাধারণ মানুষের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। দেশের মানুষ যেন আতঙ্কের রাজ্যের বাসিন্দা। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সরকারি দলের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী জড়িত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে রংপুর সার্কিট হাউসে তিনি বলেছেন, সরকার এই দায় একটি বিশেষ গোষ্ঠীর উপরে চাপানোর যে চেষ্টা করছে, কিন্তু তা জনগণ গ্রহণ করেনি, সরকার প্রমাণও করতে পারেনি। সরকার ইচ্ছে করেই আবারও কোটা পদ্ধতি পুনর্বহালের চেষ্টা করেছিল। প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক ছিল। এই প্রথম কোনো আন্দোলনে জনগণও সম্পৃক্ত হয়েছে। এ সময় তিনি আবু সাইদকে শহীদ বীর সেনানী হিসেবে উল্লেখ করে কোটা আন্দোলনে শিশুসহ নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন। সরকারি বিভিন্ন অঙ্গ সংগঠন, এমনকি সরকারি দলের লোকরা অস্ত্রশস্ত্র সহ হেলমেট পরে বিভিন্নভাবে তারা মারাত্মক অস্ত্রশস্ত্র সহ জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে, নিরীহ ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং আইন রক্ষাকারী সংস্থাগুলি তাদের সঙ্গে সহযোগিতা করেছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং তারপরে এটাকে বিভিন্নভাবে যে প্রবাহিত করার যে প্রচেষ্টা এখনো চলছে, আমি মনে করি দেশের জনগণ এই ধরনের প্রচেষ্টাকে কখনোই আর দাম দিবে না। তারা তাদের এই কথাতে গ্রহণযোগ্যতা পাবে না। সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, শিক্ষার্থীদের দমন নিপীড়ন করে সরকার নিজেই দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। জনগণকে দমিয়ে রাখার চেষ্টা কখনো সফল হবে না। দেশের যে প্রতিরক্ষা বাহিনী, এগুলো রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রকে রক্ষা করবে, রাষ্ট্রের জনগণকে রক্ষা করবে, জনগণের অধিকারকে রক্ষা করবে। সেখানে তার সরকারকে রক্ষা করার জন্য যেভাবে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে তারা ব্যবহার করেছে এই সমস্ত নৈর জনগণের ঘরে গুলি বর্ষণ করার জন্য, মানুষকে দমন করে ক্ষমতায় থাকা, এটা কোনো সভ্য সমাজের কোনো নীতি হতে পারে না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, যারা দেশকে রক্ষা করবে তারাই জনগণের দিকে বন্দুক তাক করে রেখেছে। তাদের গুলিতে প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। সরকার তার গদি বাঁচাতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে। নির্বাচনী এলাকা রংপুরে গিয়ে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন এখন সারা দেশের মানুষ অংশগ্রহণ করছে। সরকারের দমন নিপীড়ন কর্মকাণ্ডে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। 3 দিনের সফর শেষে শুক্রবার বিকেলে ঢাকায় ফিরবেন তিনি। যে যারা প্রতিরক্ষা বাহিনীতে যারা দেশকে রক্ষা করবে, তারা আমাদের জনগণের দিকে বন্দুক তাক করেছে। এটা একটা দুঃখজনক। জনগণকে রক্ষা করা, রাষ্ট্রকে রক্ষা করা তাদের সকলের দায়িত্ব। তো সরকার নিজের গদি রক্ষার্থে যেটা করছেন, এটাতে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে একটা নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে
দেশে বিদেশে ভাবমূর্তি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের। বৃহস্পতিবার বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে পীরগঞ্জে আবু সাইদের গ্রামের বাড়িতে গেলে কান্নায় ভেঙে পড়েন নিহত সাইদের মা এবং স্বজনরা। জাতীয় পার্টির চেয়ারম্যান শোকাহত পরিবারটিকে সান্ত্বনা জানিয়ে তাদের পাশে থাকতে প্রয়োজনীয় সহযোগিতার ঘোষণা দেন। পরে শহীদ আবু সাইদের কবরের সামনে দাঁড়িয়ে ফাতিহা পাঠ এবং তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রংপুর সিটির মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা। দোয়া শেষে জিএম কাদের বলেন, শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বময় ইতিহাসে জায়গা করে নিয়েছে রংপুরের বীর সন্তান আবু সাইদ। পরে তিনি আরো বলেন, রাজপথে অজস্র গুলি করে নিরীহ মানুষ হত্যায় র্যাব, পুলিশ, বিজিবির অভাব না ঘটলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় সরকারের কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা দেখা যায়নি। এসব কর্মকাণ্ডে সরকার রাজনৈতিক ফায়দা হাসিলে কোনো গোপন ইন্ধন আছে কিনা তা নিয়েও এখন জনগণের মাঝে উঠেছে। বাংলাদেশ টেলিভিশন ভবন, এটাকে বলা হয় কি পয়েন্ট ইনস্টলেশন, কেপিআই, এগুলো রক্ষণাবেক্ষণ করা একটা সরকারের বড় দায়িত্ব। তো ওখানে গোলাগুলি করে কোনো লোক মারা যায়নি, পুলিশ এখানে কোনো বাধাও দেয়নি। কাজে এখানে সরকারের কোনো রকম ইন্ধন আছে কিনা এই ধরনের মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগে অনেক সময়। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এখানে আসি। আবু সাইদ আমাদের রংপুরের সন্তান, আমরা তার জন্য গর্ব অনুভব করি। সে তার ন্যায্য দাবির সমর্থনে সাহস করে গুলির সামনে বুক পেতে দিয়েছে। তার এই আত্মদান বৃথা যাবে না। আল্লাহর রহমতে সে যে জন্য করেছে সেটা আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমি ওনার পিতা এখানে আছেন, ওনার মাতার কথা আমরা দেখেছি। আল্লাহ ওনাকে এই শোক সইবার শক্তি যেন দেয়। এত বড় শোক আমার মনে হয় কোনো মানুষের জীবনে এর চেয়ে বড় আর শোক হতে পারে না। যাই হোক, আমরা তার যে স্বপ্ন ছিল, তার যে দাবি ছিল, এগুলো যেন পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়। সে যে বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, আমরা যেন সে ধরনের বাংলাদেশ সামনে গঠন করতে পারি, এটি আমরা চেষ্টা চালিয়ে যাবো। এটি আমাদের আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা, এটি আমাদের আপনাদের কাছে বলার। আমরা এই কথাই আপনাদের দিতে এসেছি যে আপনার ছেলের জন্য আমরা গর্বিত। আপনার ছেলেকে আল্লাহ বেহেশত নসিব করুন। উনি শহীদের মর্যাদা লাভ করেছেন, আমি মনে করি। আল্লাহ ওনাকে বীর মুক্তি সেনা হিসাবে কবুল করেছেন। বাংলাদেশের ইতিহাসে ওনার নাম লেখা থাকবে, হয়তো পৃথিবীর ইতিহাসেও ওনার অবস্থান একদিন আসবে। কাজে আপনারা ওইদিকে দুঃখ করবেন না। ছেলে হারিয়েছেন, তবে ছেলে যথাযথ মর্যাদা পেয়েছে। ছেলের কারণে দেশ গর্বিত হয়েছে, আমাদের রংপুরবাসীরা গর্বিত হয়েছে। আমরা আল্লাহ আপনাদের সবাইকে রহমত করুক। আল্লাহ যেন তাকে সব দিক দিয়ে ভালো রাখেন, বেহেশতে রাখেন। বড় ভবিষ্যতে আপনাদের কোনো সমস্যা, কোনো কিছু হলে রাষ্ট্রীয় পক্ষ থেকে যাই হোক, আমরা আপনার ভাই, আপনার পাশে থাকবো। জাতীয় পার্টি এবং আমাদের নিজস্ব ব্যক্তিগত পক্ষ থেকে আমরা আপনাদের পাশে থাকবো। কোনো সময় কোনো সুবিধা অসুবিধা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ। চলবে। আসসালামু আলাইকুম। আমাদের দেশে যে প্রতিরক্ষা বাহিনী, এগুলো রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্রকে রক্ষা করবে, রাষ্ট্রের জনগণকে রক্ষা করবে, জনগণের অধিকারকে রক্ষা করবে। সেখানে তার সরকারকে রক্ষা করার জন্য যেভাবে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে তারা একেবারে নির্বিচারে গুলি বর্ষণ করছে, হেলিকপ্টারের উপর থেকে গুলি বর্ষণ করেছে, তারা বিভিন্ন বহুতল বিশিষ্ট ভবনের উপর থেকে গুলি বর্ষণ করেছে এবং সেখান থেকে তারা গুলি বর্ষণ করেছে সাধারণ জনগণের উপরে। এবং বাচ্চা ছেলে মারা গেছে, গৃহিণীরা মারা গেছে, সাধারণ মানুষ যারা পথচারী তারা মারা গেছে। তারপরেও তাদের নিজস্ব পেটুয়া বাহিনী এবং সঙ্গে একই সঙ্গে পাশাপাশি এই আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের রাষ্ট্রের যারা কর্মকর্তাবৃন্দ, তাদেরকে তারা ব্যবহার করেছে এই সমস্ত নৈর জনগণের উপরে গুলি বর্ষণ করার জন্য। এবং এই নির্বিচারে গুলি বর্ষণের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক অনেক নিরীহ মানুষ, শিশু মারা গেছে, একেবারে 17 বছর 18 বছর বয়সের প্রচুর মানুষ মারা গেছে। সমস্ত মানুষ যারা মারা গেছে তাদেরকে কেউ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ পায়নি। এখন পর্যন্ত সরকার চেষ্টা করে তাদেরকে সন্ত্রাস হিসেবে প্রমাণ করতে পারেনি। কাজে এটা বোঝাই গেছে যে, তবে আমার প্রশ্ন হলো, এখানে এই নির্বিচারে
গণহত্যা করা হলো কেন, কি, এবং এইভাবে নির্বিচারে এই জন্যই বলছি যে তারা যদি সন্ত্রাসী দমন করতে চায় তাহলে সন্ত্রাসীকে আগে তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে, তারপরেই না তাদেরকে প্রতিহত করার প্রশ্ন আসে। তখন তারা হেলিকপ্টার থেকে, তারা বহুতল বিশিষ্ট ছাদের উপর থেকে কিভাবে নিচে কে সন্ত্রাসী, কে ভালো মানুষ, কে পথচারী, কে শিশু, তারা কিভাবে বুঝবে? তো তার মানে হলো তারা এটাকে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে দমন নিপীড়নের মাধ্যমে তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং সেই পরিস্থিতি থেকে এখনও দেশ উদ্ধার হয়নি। এখন পর্যন্ত সেই পরিস্থিতি চলছে। আমাদের জন্য এটা দুঃখজনক যে যারা প্রতিরক্ষা বাহিনীতে, যারা দেশের প্রতিরক্ষা, দেশকে রক্ষা করবে, তারা আমাদের জনগণের দিকে বন্দুক তাক করেছে। এটা একটা দুঃখজনক। জনগণকে রক্ষা করা, রাষ্ট্রকে রক্ষা করা, তার সরকার নিজের গদি রক্ষার্থে যেটা করছেন, এটাতে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে একটা নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে। দেশে বিদেশে ভাবমূর্তির চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনি দেশের অর্থনৈতিক পরিবেশ অত্যন্ত নাজুক ছিল। সরকারের উচিত ছিল এই অর্থনৈতিক পরিবেশ যাতে করে সঠিকভাবে ম্যানেজ করা যায়, তার জন্য সকলকে সহযোগিতা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সরকার এই সময় এই রাজনৈতিক অস্থিরতা তৈরি করে আবার আমাদের দেশের অর্থনীতিকে নিচের দিকে নামিয়ে নিচ্ছেন। এখন অর্থনীতির কারণেই সাধারণত সামাজিক অস্থিরতা হয়। এই অর্থনীতি শোচনীয় হচ্ছে, আরও রাজনৈতিক অস্থিরতা সামনে বাড়বে, আবার দমন নিপীড়ন হবে, আবার অর্থনীতি তার জন্য ক্ষতিগ্রস্ত হবে। এই যে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে, এ থেকে বাংলাদেশের মানুষ সহসা রেহাই পাবে আমরা মনে করছি না। সামনে অর্থনীতি খারাপের দিকে যাবে, সামনে মানুষের জীবনযাত্রার মান খারাপের দিকে হবে, একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে। সারা বিশ্বে আমরা সন্ত্রাসী জাতি অথবা আমাদের বিভিন্নভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, বিভিন্নভাবে আমরা বিভিন্ন আন্তর্জাতিক মহলে আমাদের দুর্নাম আসবে, আমাদেরকে বিভিন্নভাবে মানুষে কলঙ্কিত করবে। আজকে একটা বড় অর্জনের দিন। নতুনভাবে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়েছি। আমাদের তরুণ সমাজ তারা মুক্তিসেনা হিসাবে বীরের বেশে আমাদের সবাইকে উদ্ধার করে নিয়ে গেছেন। আপনারা সকলে জানেন, আমরা সকলে সবচেয়ে প্রথমে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি, এই বীর মুক্তিসেনাদের। আর যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমার সমবেদনা এবং আমার অভিনন্দন। আল্লাহ তাদেরকে দ্রুত আরোগ্য দিন, এটা আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি। তারা যেন সুস্থ শরীরে আবার আমাদের দেশ গড়ার কাজে এগিয়ে আসতে পারে, সেই জন্য আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেন, সেটাও আমি তার কাছে আজকে চাচ্ছি, তার কাছে দোয়া চাচ্ছি। আমরা দীর্ঘদিন থেকে এই বাঙালি জাতি বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে। সর্বশেষ পাকিস্তানের বিরুদ্ধে যে সংগ্রামটা হয়েছিল, সেটা হয়েছিল আমাদের বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। বাঙালি জাতিকে তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার করা হয়েছিল। আমরা বিভিন্নভাবে তাদের থেকে অনেক কিছুতে বঞ্চিত হচ্ছিলাম। তার ফলে আমাদের আন্দোলন সংগ্রাম, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। ভাষাকে বৈষম্যের একটি অস্ত্র হিসাবে ব্যবহার করে আমাদের রাষ্ট্রভাষাকে, আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা না করায় যে চক্রান্ত করা ছিল, আমরা রক্ত দিয়ে সেটাকে রুখে দিয়েছিলাম। পরবর্তীকালে 6 দফার আন্দোলন, এটা হয়েছিল বৈষম্য বিরুদ্ধে আন্দোলন। এবং যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা এটা মানল না, তখন আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করলাম, আমরা রক্ত দিলাম। কি জন্য? একটা নতুন নিজস্ব দেশের, বাঙালি জাতির একটা নিজস্ব দেশ হবে, বৈষম্যমুক্ত দেশ, এটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ হিসাবে গঠন করবে, সেখানে আমাদের গণতান্ত্রিকভাবে সে দেশ পরিচালিত হবে। এটাই ছিল আমাদের কামনা বাসনা। কিন্তু আমরা লক্ষ্য করলাম বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে দীর্ঘ এই 14 বছর 15 বছর ধরে তারা সর্বতভাবে চেষ্টা করেছে যে এই বৈষম্যটাকে আবার জিয়ে রাখার জন্য। তারা দেশের মধ্যে ভাগ করেছে আওয়ামী লীগ এবং জনগণ, এই ভাগ করে বিভিন্নভাবে মানুষকে বৈষম্যের শিকার করা শুরু করেছিল। এটা আমি বারংবার আমার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে দেশে সবখানে বিদেশে সবখানে আমি এটা তুলে ধরার চেষ্টা করেছিলাম, যেটা অন্যায়। এবং তারা একদলীয় শাসন ব্যবস্থা করে একটা কোটা লোক ধরে সারা দেশের মানুষের উপর একটা চাপিয়ে দেওয়ার, তাদের শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া, স্বৈরতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তারা ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা না করে অন্যায় অবিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা করেছিল। আইনের শাসন করে নেই, সেখানে দুষ্টের দমনের জায়গায় দুষ্টের পালন এবং শিষ্টের দমন করার ব্যবস্থা করেছিল। সেখানে আইনকে তারা এমন জায়গায় অবস্থান দিয়েছিল যে কিছু লোক আইনের ঊর্ধ্বে থাকবে সবসময়, এবং আইনের কার উপরে আইন প্রয়োগ হবে সেটাও শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ঠিক করে শীর্ষ পর্যায় থেকে বলা হবে যে একে আইনের আওতায় আনা যাবে, নাহলে তারা আইনের উপরে থাকবে। আর সাধারণ মানুষকে তারা গরু ছাগলের মতো মনে করেছিল। এই বৈষম্যটা যখন
প্রকটভাবে দেখা দিল বিভিন্ন ক্ষেত্রে। এই ছাত্ররাই প্রথমে এর প্রতিবাদ করেছিল যে আমরা চাকরির ক্ষেত্রে যে কোটা করা হয়েছে সেটা বাতিল করা হলো এই আন্দোলনের মুখে, আবার হঠাৎ করে কোর্টের অর্ডার দিয়ে এটাকে আবার আনার ব্যবস্থা করা হলো। এবং দেখা গেল যে এই জিনিসটাকে সরকার এখানে জড়িত। সরকার এখানে বিভিন্নভাবে আবার কোটা সিস্টেম চালু করে তাদের নিজস্ব লোকজনকে ঢুকিয়ে তাদের সেই কোটারি সিস্টেম, তাদের সেই একটা আওয়ামী লীগ গোষ্ঠী শক্তিশালী করার চেষ্টা করছে। সমস্ত প্রশাসন তাদের লোক দিয়ে ভরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার বিপক্ষে তারা দাঁড়িয়েছিল। এবং আমি সর্বপ্রথম এটি আমার মনে হয় পার্লামেন্টের কনক্লুডিং সেশনে 30 জুলাই আমি বলেছিলাম এটা অন্যায় এবং এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, এবং এটা আমাদের জাতীয় পর্যায়ে এটা বারে বারে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। এই ছেলেগুলি আমাদের সাহস করে এগিয়ে এসছে। আমি মনে করি স্বাধীনতা, এই মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা এটাই যে আমরা বৈষম্য মুক্ত সমাজ গড়ে তুলব। এবং এই মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যদি এটাকে আবার করি তাহলে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি বৈষম্য বিরোধী একটি দেশ তৈরি করা, যেখানে ন্যায় বিচার ভিত্তিক সমাজ থাকবে। এই আওয়ামী লীগ সরকার এটাকে মেনে নেয়নি। তৎকালীন সময় আমি তখনই বলেছিলাম যে এই ছেলেগুলি সাহস করে এগিয়ে এসছে, যেটা আমরা রাজনীতিবিদরা পারিনি, সারা সমাজ বিভিন্নভাবে চেষ্টা করে আমরা পারিনি। আমরা এটাকে কোনো রকম এটাকে চির ধরাতে পারিনি। এই ছেলেগুলি নিঃস্বার্থভাবে এগিয়ে এসে তাদের সামনের বাংলাদেশ, তাদের কীরকম বাংলাদেশ তারা চায়, তারা সবাই মিলে সবাইকে দেখিয়ে দিয়েছে। আমি এটা বারংবার বলেছি। তারপরে আমি 3রা জুলাই থেকে শুরু করে প্রতিদিন বলেছি এই বৈষম্য কোটা মুক্তির আন্দোলন এখন ছড়িয়ে গেছে। সাধারণ মানুষ বলছে আমরা বৈষম্যের শিকার হচ্ছি বিভিন্নভাবে, আমরা এর থেকে উদ্ধার চাই। সবাই এখানে একজোট হয়েছে এবং সবাই তাদেরকে সমর্থন করেছে। নানানভাবে এটাকে নানান খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে যে এটা বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ করছে, এইভাবে এই দল করছে, ওই দল করছে। আমি পরিষ্কারভাবে বারংবার বলেছি এগুলো সমস্ত মিথ্যা। সাধারণ জনগণের সঙ্গে জড়িত হয়েছে। সাধারণ জনগণ তাদের স্বার্থ দেখছে, তাদের বাচ্চা কাচ্চাদের মুখের দিকে তাকাচ্ছে, তাদের আত্মীয় স্বজনদের দিকে তাকাচ্ছে। সেখানে সেনাবাহিনীর লোক আছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লোক আছে, সব রকম লোক আছে। এখানে আপনার এটাকে এইভাবে দেখবার উচিত নয়। আপনারা বৈষম্যের যে করছেন এটাকে বাতিল করেন, যে কোনোভাবে হোক। আমরা চাই বৈষম্যমুক্ত সমাজ, যেটা ছাত্ররা চাচ্ছে সেটাকে মেনে নেন। যাই হোক, দীর্ঘদিন পরে তারা মানেননি, একটার পর একটা যে চাপিয়ে গেছেন। আমরা কিন্তু সর্বোত্তকভাবে সবসময় এটার পক্ষে ছিলাম এবং সবসময় এর পক্ষে আমরা কাজ করেছি। রংপুরে আমার কনস্টিটিউয়েন্সিতে সেখানে এখনও প্রায় 20-25টা ছেলে অ্যারেস্টেড হয়েছে এই আন্দোলনের সময়, আর তাদের প্রচুর মানুষের নামে মামলা করা হয়েছে, এখনও তারা পালিয়ে আছে। আমরা জাতীয় পার্টি বিভিন্ন জায়গায়, আমাদের ছাত্র সমাজ এখানে শহীদ মিনারে প্রোগ্রাম করেছে, বিভিন্ন জায়গায় করেছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা বলেছি আমরা পার্টির ব্যানারে যেতে পারবো না, কেউ যাচ্ছে না, কিন্তু তারা চাচ্ছে না। কিন্তু আমাদের লোককে আমরা বলছি তোমরা তাদের সঙ্গে যুক্ত হও, দরকার হলে তোমরা ব্যানার নিয়ে আসো। তোমরা আমাদের যেগুলো আমাদের সংস্থা ছিল সহযোগী এবং সংস্থা, সেটার কারণে তারা কিন্তু যোগদান করেছে। আমরা সর্বাত্মকভাবে এই আন্দোলনের সঙ্গে ছিলাম, এখনও আছি, সবসময় থাকবো। এবং এটি আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় যুদ্ধ বাঙালি জাতির। সেই যুদ্ধে আমরা বারংবার পরাজিত হতে পারবো না। এইবার যে বিজয় ছিনিয়ে আনা হয়েছে এটা যেন সবসময় থাকে, এটাই আমাদের কামনা এবং এটি আমরা চেষ্টা করে যাব। এখন আমাদের আজকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে যে সংলাপ হয়েছে, সেখানে একটি সামনের দিকে অতি দ্রুত একটি কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওনারা কয়েক আলাপ আলোচনা করে তৈরি করবেন। তারা সামনের দিকে কিছু সময় পরে একটা নির্বাচন দিবেন। এবং আর একটা কথা হলো যে এই তত্ত্বাবধায়ক এবং আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উনি মুক্তি দেবেন মোটামুটি। আর বাকি যারা বিভিন্নভাবে এখন মামলা মোকদ্দমায় জড়িত আছেন, সেগুলোর থেকে ওনারা যে এই 1 জুলাইয়ের পর থেকে যে মামলাগুলো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত কেসের সঙ্গে জড়িত, সেগুলো থেকে যারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন বা আটক আছেন বা যারা বিভিন্নভাবে পালিয়ে যাচ্ছেন, সবাইকে ছেড়ে দেওয়া হবে এবং মামলাগুলো উইথড্র করা হবে। এটা উনি এগ্রি করেছেন। তো সামনের দিকে আমরা থাকবো, আমরা জনগণের সঙ্গে সবসময় ছিলাম, জনগণের সঙ্গে সবসময় থাকবো। আর বর্তমান যেটা সবচেয়ে বড় সমস্যা হতে পারে, আমি অনেকবার এইরকম টেলিভিশনের সামনে বলেছি যে এইরকম ধরনের পতন যখন হয়, যখন ফরাসি বিপ্লব হয়েছিল, তখন কিন্তু বাস্টিলের যে প্রাসাদ, যখন আইন শৃঙ্খলা যখন ভেঙে পড়েছিল, তখন সাধারণ মানুষ যারা এই আন্দোলনের সক্রিয় সমর্থক ছিল, আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, তারাও অনেক কষ্টের সম্মুখীন হতো। তাদের অনেককে আবার গিলেটিনে তাদের মাথা কাটা হয়েছে। কাজে আইন শৃঙ্খলা সঠিকভাবে রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত করুণ এই মুহূর্তে। আমাদের রিজার্ভ নেই, একেবারেই শূন্যের করে বলা যায়। আমাদের আয় কমে যাচ্ছে, আরও এক্সপোর্ট কমে গেছে, আরও কমে যাবে। আমাদের মধ্যে ইনভেস্টমেন্ট নাই, নতুন কোনো ইনভেস্টমেন্ট আসবে না, যারা ইনভেস্ট করেছে তারাও চলে যাচ্ছেন।
বিভিন্নভাবে আমাদের অর্থনীতি এখন পঙ্গু হয়ে গেছে। আমাদের এখন মানুষের কাছে যদি আমরা ধার করতে চাই, সেটাও ধার অনেকে দিবে না। আমাদের রেটিং, যে রিস্ক অ্যানালাইসিসে আমাদের রেটিং এখন অনেক খারাপ, এবং আমরা যদি নিতে চাই অনেক বেশি সুদে নিতে হবে, অথবা পাওয়া যাবে না। তাদের হ্যাঁ, ফলে আমাদেরকে এটার দিকে দেখতে হবে। এটার জন্য একটা বড় জিনিসের দরকার, সেটা হলো আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। আইন শৃঙ্খলা ঠিক না হলে দেশ স্বাভাবিকভাবে চলতে পারবে না। স্বাভাবিকভাবে না চলতে পারলে দেশে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে, অর্থনৈতিক সমস্যা, জিনিসপত্রের দাম বাড়বে, দুর্ভিক্ষ দেখা দিতে পারে, মানুষ না খেয়ে মারা যেতে পারে। এগুলো মনে রাখবেন। কাজেই আমরা সবাই দায়িত্বশীল হন, যে অর্জনটা আমরা অর্জিত হয়েছে সেটা যেন কোনো ক্রমেই হাতছাড়া না হয়ে যায়, কোনো ক্রমেই যেন এর সুফল থেকে জনগণের সামনে বঞ্চিত না হয়।